লালমনিরহাট জেলা প্রশাসনের ওএসডি হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুপুরে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উর্মির ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা শুরু হলে রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লেখেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ভিত্তিহীন, রিসেট বাটনে পুশ করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে উর্মি আরও লেখেন, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা যেটি দেখেছি যে শুরুতে তাকে ওএসডি করা হলো, এখন তাকে বরখাস্ত করা হলো এবং বলা হচ্ছে যে বিধি অনুযায়ী আরো ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সার্বিক বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, গতকালকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই নিউজটি প্রথম করার পরে এবং এই বিষয়টি তার যে ফেসবুক পোস্ট এবং চাকরির বিধিমালা অনুযায়ী তিনি সেটি করতে পারেন কিনা তার সিনিয়র কর্মকর্তাদের বক্তব্য সহ এই প্রথম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই নিউজটি করার পরে সারা দেশে কিন্তু আলোড়ন তুলে যায় এবং আজকেও সব গণমাধ্যম সহ সবার ভিতরে এই বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে। সরকারি কর্মকর্তারা তো অবশ্যই। তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে রাতেই যেটি দেখেছি যে এই সংবাদ প্রচারের পরপরই কিন্তু তাকে লালমনিরহাট জেলা প্রশাসন থেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে সংযুক্ত করা হয় এবং আজকে বিকালের দিকে আমরা যেটি জানতে পারলাম, যেমনটা আপনি বলছিলেন যে তাকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী এখন তার বিরুদ্ধে যেটি করা হচ্ছে, আমরা যেটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি যে তিনি কোথায় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন সরকারি বিধিমালা অনুযায়ী, তিনি কোথায় কোথায় সেই বিধিমালার ব্যত্যয় ঘটিয়েছেন সেই বিষয়গুলো নিশ্চয়ই এখন তদন্ত হবে এবং তারপরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, যেটি হয়ে থাকে সাধারণত। সুতরাং এই বিষয়টি এখন স্পষ্ট যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার যেই প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। যে কোনো সময় আমরা জানতে পারছি যে তার পরবর্তীতে এখন এই বরখাস্তের পরে তার বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত কমিটি হবে বা তার সরকারি যেই নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আর কি পদক্ষেপ নেওয়া যাবে সেই বিষয়টি হয়তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্পষ্ট করবে। তবে এটা কিন্তু স্পষ্ট যে তাকে বরখাস্ত করা হলো, এখন তার বিরুদ্ধে বিভাগীয় অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি প্রক্রিয়াধীন। বাশার, আমরা আসলে দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু আসলে এই নিউজটি ব্রেক করে এবং যেটি জানতে চাই যে শুরু থেকে আপনি বিষয়গুলো দেখেছেন এবং আমাদের প্রতিবেদককে প্রতিবেদন করেছেন, তার পরিচয় সম্পর্কে সার্বিক তথ্য আসলে কি রয়েছে আপনার কাছে? পেছনে আসলে কোনো ঘটনা আছে কিনা, কি পেয়েছেন আসলে এই বিষয়টি নিয়ে যখন কাজ করেছেন? দেখুন মাহমুদা মমিতা, মূল বিষয়টি হচ্ছে বাংলাদেশের গত 15-16 বছর পরে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের পরে যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন দিকে কিন্তু নানান ধরনের পরিবর্তন হচ্ছে, নানান রকম আলোচনা হচ্ছে। তার ভিতরে একজন সরকারি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, হেড অফ দ্য গভর্নমেন্টকে নিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন, ডক্টর ইউনূসকে নিয়ে একই সাথে এই যে আন্দোলন নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, যেগুলো সম্পূর্ণ সরকারের সাথে এবং যেই আন্দোলনের যে স্পিড তার পরিপন্থী, এটি স্বাভাবিকভাবে আলোচনায় এসছে। কিন্তু আপনি বলছিলেন যে এই ঘটনা শুরুর দিকে যদি আমরা যাই, এটি মূলত শনিবার দিন রাতে কিন্তু আমাদের নজরে আসে। বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পাচ্ছিলাম যে তিনি যে ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টগুলো কিন্তু আপনি দেখবেন যে একটি 43 মিনিটের মতো, আরেকটি বোধহয় 51 সেকেন্ডের মতো, 43 সেকেন্ড এবং মিনিট এবং আরেকটি 51 মিনিট, এরকম সময় কিন্তু পোস্টগুলো ছিল। তার পরবর্তীতে এই পোস্টগুলো তিনি অনলি মি করেন অথবা তিনি ডিলিট করে দেন, এরকম একটা পর্যায়ে ছিল, যার কারণে তার মূল যেই ফেসবুক প্রোফাইল সেখানে কিন্তু আমরা এটি দেখছিলাম না, তার অ্যাকাউন্টে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না পোস্টগুলো। কিন্তু আমরা বিভিন্ন সোর্স থেকে যেটি খবর পাচ্ছিলাম, তিনি পোস্ট ডিলিট করলেও এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের কিন্তু আলোচনায় তখন আসেনি। কিন্তু আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে সরকারি কর্মকর্তাদের যে নিজস্ব বিভিন্ন গ্রুপ রয়েছে বা ক্যাডার সার্ভিসের যারা বিভিন্ন গ্রুপে যাদের সংযুক্ত রয়েছে, সেখানে এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। এক পর্যায়ে আমরা সেখান থেকে খবর পাই এবং এই পোস্টের যেই মূল যে স্ক্রিনশট সেটি আমাদের হাতে আসে এবং তার পরবর্তীতেই কিন্তু এটি নিয়ে তখন কিন্তু আমি কথা বলেছিলাম একেবারেই লালমনিরহাটের যিনি ডিসি রয়েছেন তার সাথে, এবং আমরা কথা বলে যেটি দেখেছি সেটি এরই মধ্যে তার নজরেও এসেছে। তিনি তখন বলছিলেন যে তারা প্রাথমিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, তার যেই অভিযুক্ত যে ম্যাজিস্ট্রেট তাবাসসুম তার সাথে কথা বলেছেন। এটি কিন্তু রোববার দিন সকালবেলার ঘটনা, কারণ শনিবার দিন রাতের বেলার দিকেও আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলতে, কিন্তু আমরা তাকে পাইনি। রোববার সকালে যখন ডিসির সাথে আমাদের কথা হচ্ছিল তখন তিনি বলেছেন যে এই বিষয়গুলো তারা জানেন এবং তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং এটিও তিনি স্বীকার করেছেন যে পেছন দিকে বিশেষ করে এখান থেকে একেবারে 5 আগস্ট সহ তার আগ পর্যন্ত যতগুলো পোস্ট তিনি করেছেন, সামাজিক মাধ্যমে লেখালেখি যা করেছেন, জেলা প্রশাসক নিজে জানিয়েছেন যে এটি স্পষ্ট যে এই যে পরিবর্তন হলো সারা দেশের এত বড় একটি পরিবর্তন,
এটিকে আসলে তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না। তার লেখালেখির মাধ্যমে এই বিষয়টা অন্তত স্পষ্ট হয়েছেন। জেলা প্রশাসকও সেটি স্বীকার করেছেন। তারপরের ঘটনা তো সবাই জানে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটি ব্রেক করার পরে এই নিউজটি সামনে আসলো এবং এই নিউজের মূল জায়গাটি যেটি ছিল সেটি কিন্তু যে তিনি সরকারি চাকরিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি এই লেখালেখি বা সরকারের এই সমালোচনা তিনি করছেন, একই সাথে আন্দোলন নিয়ে তিনি যে প্রশ্ন ছোট্ট করে জানতে চাই যে এই ঘটনার পরে প্রশাসনিকভাবে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য আসলে পেয়েছেন কিনা? দেখুন, আজকে সারাদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে যেমনটা যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও যাচ্ছে এবং একই সাথে আমরা যেটি দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে, খোঁজ খবর পাচ্ছি। এরই মধ্যে জনপ্রশাসন সহ সরকারি কর্মকর্তাদের ভিতরে ব্যাপকভাবে আলোচনা এসছে এবং সবাই একটা জায়গায় সতর্ক হয়েছেন যে সামাজিক মাধ্যমের ব্যবহারটা আসলে কেমন হবে। আপনি জানেন যে এর আগে কিন্তু জনপ্রশাসন থেকে, মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন সময়, গত সরকারের সময় এই যে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নানান ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, যা খুশি তা যাতে না লেখে এবং কতটুকু পর্যন্ত তার সীমা রয়েছে সেটির জন্য তারা অতিক্রম না করে। সুতরাং এই সংবাদের পরে, এই সংবাদ প্রচারের পরের থেকেই কিন্তু এই বিষয়গুলো আরও বেশি আলোচনায় এসেছে এবং আমরা যেমনটা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় যে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের কিন্তু এরই মধ্যে সতর্ক করেছেন যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে। সুতরাং এই নিউজ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যেমন হচ্ছে, একই সাথে সরকারি অন্যান্য জায়গার যে কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি আলোচনায় এসেছে। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। সম্প্রতি শেরপুরে বন্যার পানির উচ্চতা ছিল প্রায় 15 ফুট, যা এই যাবৎকালের সর্বোচ্চ। গত সপ্তাহে মেঘালয়ের ঢলের সাথে প্রায় 450 মিলিমিটার বৃষ্টির পানি যোগ হলে বন্যা তীব্রতর হয়। এতে ভোগাই, মহাশী, কংস নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। গবেষকরা বলছেন মৌসুমী বায়ু যাওয়ার আগে অতিবৃষ্টির জন্যই 1.5 মাসে দুবার বন্যা হয়েছে ময়মনসিংহ, শেরপুর, ফেনী এবং কুমিল্লায়। অক্টোবরের শুরুতে শেরপুর জেলার উজানে মেঘালয় পাহাড়ের আশেপাশে অতি ভারী বৃষ্টি হয়। উজান থেকে আসা এই পানি সাধারণত চেরাপুঞ্জি হয়ে সুনামগঞ্জের হাওরে আসে। তবে এবারের এই ঢল অর্ধেকই দক্ষিণে ভোগাই, মহারশী, কংস নদী দিয়ে শেরপুর, নালিতাবাড়ি, নেত্রকোনায় প্রবাহিত হয়। সাথে 2 দিনে প্রায় 450 মিলিমিটার বৃষ্টিতে বন্যার তীব্রতা আরও বাড়িয়ে দেয়। ময়মনসিংহ, শেরপুর, নালিতাবাড়ি, ধোবাউড়া ও হালুয়াঘাট সহ কিছু এলাকায় ব্যাপকভাবে প্লাবিত হয়। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে জিঞ্জিরাম ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপরে থাকায় জামালপুর ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি উন্নতি হতে আরও কয়েকদিন সময় লাগবে। নকুয়াগাঁও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে একটা জায়গা আছে, সেখানে যদি আপনারা দেখেন একদিনে পানির উচ্চতা বেড়েছে 5 মিটার, 15 ফিটের বেশি। এটা খুবই অস্বাভাবিক ওই স্টেশনের জন্য এবং প্রিভিয়াস রেকর্ড এরকম নাই। এতে করে যে এরকম তীব্র উচ্চমাত্রার বন্যা হয়ে যাবে এটাও আমাদের যুক্তিতে বা ক্যালকুলেশনে পড়ে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ছিল সেপ্টেম্বরের শেষ থেকেই। আবার এই মাসের মাঝামাঝিতে মৌসুমী বায়ু বিদায় নেবে। তাই শেষ সময়ে বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি হলেও এখন টানা বর্ষণের সম্ভাবনা নেই। তবে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, যার একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তবে রূপ নিলেই যে বাংলাদেশের উপকূলে আসবে সে ধরনের এখন কোনো পরিস্থিতি নেই। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে 72 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনার পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তিস্তা, পদ্মা ও মেঘনার পানি বিপদসীমার অনেক নিচে থাকায় দেশে বড় বন্যার শঙ্কা নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 ঘন্টার ভারী বৃষ্টির কারণে ভোগান্তিতে রাজধানীবাসী। দুপুরের পর থেকে শুরু হয় বৃষ্টি। এতে ডুবে গেছে বেশ কিছু এলাকার অলিগলি। মগবাজার, বাংলা মোটর, গ্রিন রোড, বংশাল, পুরান ঢাকা, সেগুনবাগিচা, পান্থপথ, তেজকুনিপাড়া, তেজতুরি বাজার সহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও কোথাও হাঁটু পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় সেসব সড়কে চলাচল করা মানুষদের। এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আধা ঘন্টা পানি হইলে অবস্থা খুব খারাপ, বাসার ভিতরে পানি তো ঢুকবে অবশ্যই। এটা গাড়ি যাইতে পারে না, এটা সিএনজি যাবে পানির মধ্যে ডুবি থাকে,
রাস্তায় জ্যামজট হয়ে যায়। আমাদের যে চলাফেরা সেটাও প্রতিনিয়ত সমস্যা হয়, হাঁটু অবধি পানি চলে যায় আর কি। সহজ শর্তে বিদেশি ঋণযুক্ত প্রকল্পে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার একনেক সভায় অনুমোদিত 4 প্রকল্পে ব্যয় হবে প্রায় 24,500 কোটি টাকা, যার 65% হবে বৈদেশিক ঋণে। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা জানান, অপচয় রোধে প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি করবে সরকার। বিদায়ী সরকার রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প হাতে নেয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই সেগুলো কাটছাঁটে তালিকা তৈরি শুরু করে। প্রাথমিক পর্যায়ে থাকা রাজনৈতিক প্রকল্প বাদ দেয়া হচ্ছে, কমানো হচ্ছে অন্যান্য প্রকল্পের পরিধিও। সরকার বিদেশি মুদ্রার যোগান বাড়াতে সহজ শর্তের ঋণযুক্ত প্রকল্প বাস্তবায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে। জানা যায়, দীর্ঘমেয়াদী এসব ঋণে টেকসই উন্নয়ন নিশ্চিতে নীতিমালাও তৈরি করা হবে। রাজধানীতে মানুষের চাপ কমাতে ঢাকার আশেপাশে এবং বিভাগীয় শহরগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে চায় সরকার। এজন্য একনেকে 5,900 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি যে তারা ওই 30 বছর পরও আবার এটাকে আবার নতুন প্রকল্পে স্থানান্তর করে। কাজে ওখানে যে ঋণের বোঝা খুব বাড়ছে না, এরকম ধরনের বিদেশি অর্থায়ন প্রকল্প, অর্থায়ন পুষ্ট প্রকল্পগুলোই আমরা আগে হাত দিচ্ছি, কিন্তু যেগুলো আমাদের জরুরি দরকার বলে মনে করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পে গাড়ি কেনায় ব্যয় কমাতে সারা দেশে সরকারি গাড়ির তথ্য সংগ্রহ করা হবে। এসব গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। আমরা তো একনেকে 11,500 কোটি টাকায় কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণের প্রকল্প পাশ হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে 6,574 কোটি টাকা। এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে এ নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম একটা ভূরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। সংবাদ সম্মেলনে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে গেলে বাজারে মন্দা তৈরির শঙ্কাও তুলে ধরা হয়। ব্যয় না বাড়িয়ে একনেকে 7 প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ানো হয়েছে। অর্থ ব্যয় করতে হবে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশকে দেশে মাদক সেবীর সংখ্যা 50 গুণ বেড়েছে জানিয়ে মাদক নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এখন থেকে মাদক কারবারে জড়িত রাঘব বলদেরও ধরা হবে, জানান সংস্থার মহাপরিচালক। সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্মকর্তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে মাদক অপরাধ দমন বিষয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গত 1 মাসে 11 শীর্ষ মাদক কারবারি সহ তালিকাভুক্ত 89 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ছোট ছোট মাদক ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এদেরকে আমরা ধরি, আসলে তা না। আমরা ছোট বড় সব ধরি, কাউকে আমরা ছাড় দিই না। সাংবাদিকরা দেশে বৈধ ও অবৈধ বারের সংখ্যা জানতে চাইলে প্রথমে এ তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ডিজি। পরে তিনি জানান, 5 তারকা হোটেল সহ মোট 177টি প্রতিষ্ঠানের অনুকূলে দেশে বৈধ বার 237টি। সাংবাদিকেরা বিগত সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললে সেসব অস্বীকার করে মহাপরিচালক বলেন, প্রমাণ থাকলে যে কোনো শাস্তি মেনে নেবেন তিনি। যদি এক বিন্দু অন্যায় দেখাতে পারেন তখন আপনার আশা আসবেন, কোনো অন্যায় করি নেবে, কখনো করিনি। আজকাল চাকরি 34 বছর, ফ্রম দ্য বিগিনিং টিল নাও আমি কোথাও কোনো অন্যায় করিনি। কোথাও আমার বিরুদ্ধে কোনো অন্যায় অর্থ টাকা নিয়ে কারো থেকে অন্যায় কাজ করিনি কোথাও। গত কয়েক দশকে মাদকাসক্তের পরিমাণ কয়েক গুণ বেড়েছে জানিয়ে মাদক নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা দায় স্বীকার করে নেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি যদি বলি 1990 সালে আমরা যাত্রা শুরু করছি, তখন 1.5 লাখের মতো ছিল, এখন 35 লাখ, কেউ বলে 70 লাখ অ্যাডিক্ট। সুতরাং এটা তো জ্যামিতিক হারে বাড়ছে। আমি বলি যে মাদককে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না, উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে। আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে। অধিদপ্তরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বা মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শীর্ষ কর্মকর্তারা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যার দাবি করে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে তার পরিবার। বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরারের হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় হত্যার সাথে জড়িত হল প্রশাসন সহ অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে বলেও অভিযোগ করেন নিহত আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ। 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। 2021 সালের 8 ডিসেম্বর আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 ছাত্রলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। আবরার ফাহাদের 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ শিরোনামে পলাশী মোড়ে স্মরণসভার আয়োজন করে। এতে যোগ দিয়ে ফাহাদের বাবা জানান, ন্যায় বিচারের আশায় এখনও তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। নতুন সরকারের কাছে ঘটনার পুনঃতদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেন তার বাবা বরকতুল্লাহ। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি, তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই। আবরার হত্যার বিচার দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা ছাত্রলীগকে সন্ত্রাসী আখ্যা দেন। বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। আমাদের জানা মতো আমরা দেখেছি, আমরা জার্মানিতে নাৎসি দলের কোন ধরনের রাজনৈতিক কোনো অধিকার নেই। শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে, এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ, কারণ শহীদ আবরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের উপর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 7 অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2022 সালে পল্টনের বিএনপি নেতা মকবুল হত্যা মামলায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। সাবির হোসেন চৌধুরীর পক্ষে তার আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে খিলগাঁও থানার আলাদা আরও 4 মামলায় সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে পল্টনের যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান এবং সাবেক সচিব আমিরুল ইসলাম 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। নব্বইয়ের গণ অভ্যুত্থানে সাংবাদিকরা একসাথে যে প্রতিরোধ গড়ে তুলেছিল 24-এ সেই ভূমিকা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকতা কেন পেশা হয়ে উঠতে পারেনি শিরোনামের গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও স্বাধীন পেশা হয়ে দাঁড়াতে পারেনি দেশের সাংবাদিকতা। এর কারণ ও সমাধান খুঁজতে মুক্ত আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক এবং আইন ও বিচার নামের 2টি প্ল্যাটফর্ম। এ সময় মিডিয়ার ওপর সরকার, রাজনৈতিক দল, গোয়েন্দা সংস্থা, বিজ্ঞাপন সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্যের অভিযোগ তোলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তব্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় নিম্ন বেতন কাঠামো। বলেন এর কারণেই তরুণরা এ পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছে। আসলে ডিজিএফআই, র‍্যাব বা এসবি এর মাধ্যমে, কিন্তু গত 20 বছরে এই 15টা সংস্থার মাধ্যমে পত্রিকা এবং গণমাধ্যমকে কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করা হয়েছে। এটা সেলফ সেন্সারে আমরা গত 50 বছরে সাংঘাতিকভাবে আমাদেরকে অভ্যস্ত করে ফেলা হয়েছে। 5 বছর ধরে আমি ওয়েজ বোর্ডের, আমি অ্যাজ আ প্রফেশনাল জার্নালিস্ট, আমি নিজের জন্য আমি ওয়েজ বোর্ডে কোনো নামগন্ধ পাইনি। সিনিয়র সাংবাদিকরা বলছে বেতন কাঠামো ইস্যুতে তরুণ সাংবাদিকরা সরব হতে পারেনি। গার্মেন্টস শ্রমিকের চেয়ে সাংবাদিকের বেতন কম, কারণ গার্মেন্টস শ্রমিক রক্ত দিয়েছে, দিয়ে এখনো দিচ্ছে, কিন্তু সাংবাদিকরা আমরা একা হয়ে যাই। কি একদিনের জন্য সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পেরেছি যে না আজকে থেকে কোনো জার্নালিজম
কোনো কিছু লেখা হবে না আজকে থেকে বন্ধ, আমার কোনো ভাই যাতে 5,000 টাকা বেতন না পায়, বা এই মার্ডারের আমি সুরাহা চাই। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভিন্ন ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে একাত্মতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন একটি মহল এতে বাধা দিচ্ছে। আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি। গণমাধ্যমের জন্য কমিশন গঠনের কাজ চলছে বলে জানান নাহিদ ইসলাম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদক সংস্কারে 31 ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনা জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার বিকেলে ধানমন্ডি টিআইবি কার্যালয়ে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেন, দুদক রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি রয়েছে। আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব ধরনের প্রভাব থেকে দুর্নীতি দমন কমিশনকে মুক্ত করতে হবে বলে জানান তিনি। বলেন, সংস্থাটিকে ঢেলে সাজানোর বিকল্প নেই, এজন্য আইনের যেসব ধারা বা বিধি নিয়ে কমিশনের আপত্তি রয়েছে সেসব সংস্কার করা হবে। প্রস্তাবনা তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। কমিশনের বিবেচনায় দুদকের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো বিষয়টি যেন বস্তুনিষ্ঠ হয় এবং এমনভাবে হয় যাতে করে দলীয় প্রভাব মুক্ত হয়ে দুদক যে কার্যকরতার যে শিকার হয়েছে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়, এটি নিশ্চিত করার জন্য আমরা পরামর্শ দেব, সুপারিশ দেব। দুর্নীতি এবং দলীয় পক্ষপাতে অভিযুক্ত বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। 20 অক্টোবরের মধ্যে পদত্যাগ না করলে 30 জন বিচারপতির তালিকা জনসম্মুখে প্রকাশের হুমকি দিয়েছেন তারা, যা এরই মধ্যে প্রধান বিচারপতির কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের ব্যানারে এক মানববন্ধনে নেতারা বলেন, দুর্নীতিবাজ বিচারপতিদের সাহায্যে বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা ব্যক্তিগত ও দলীয় স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করতে বিচার বিভাগকে এইসব দুর্নীতিবাজ ও দলীয় বিচারপতি মুক্ত করতে হবে বলে দাবি করেছেন আইনজীবীরা। যারা ইন্টেলেকচুয়াল করাপশন করেছে, ইন্টেলেকচুয়ালি এবং সরাসরি শেখ হাসিনা, শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে, ফ্যাসিবাদকে জিয়ে রেখেছে, আমরা আপনাদের সামনে আসবো এবং লিস্টটা প্রকাশ করে দেব। আমরা পাবলিকলি লিস্টটা দিয়ে দেব। পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতে 5 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার শেয়ারবাজার সংস্কারের লক্ষ্যে বিএসইসি এই টাস্কফোর্স গঠন করে। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্কফোর্সের জন্য 17টি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, পুঁজিবাজারের আকার তথা জিডিপি ও বাজার মূলধনের অনুপাত কম হওয়ার কারণ চিহ্নিত করে সরকারের আর্থিক খাতের নীতি প্রণয়ন ও প্রস্তাবনা দেবে টাস্কফোর্স। এছাড়া বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গভীরতা বৃদ্ধির জন্য নীতি প্রণয়ন করবে এই টাস্কফোর্স। এবছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার জিতেছেন 2 মার্কিন বিজ্ঞানী, ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাফকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট প্রেসক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা বের করার কারণে এই পুরস্কার পেলেন তারা। সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। পুরস্কার হিসেবে 11 মিলিয়ন ক্রোনা পাবেন তারা। পুরস্কারের অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন বিজয়ীরা। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 10 ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ থেকে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।